মেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার। তা এটা মেন্টাল ডিসঅর্ডার একটা আর পার্সোনালিটি ডিসঅর্ডার একটা, এই কথাগুলো প্রসঙ্গ আমার এই বইয়ের মধ্যে কিন্তু এগুলো আলোচনা মোটামুটি করা আছে। জানা অজানা বইয়ের মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা বলা আছে। নতুনালয় হোমিওপ্যাথিতে ডিজিজ ডিসঅর্ডার, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেগুলো, সেগুলোর কথাও বলা আছে। যেমন একটা উদাহরণ, সব ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। যেমন নিজেকে একটা বিরাট কিছু মনে করা, হামবড়া ভাব, এটা একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের সিমটমও হতে পারে, যেমন নার্সিসিস্টিক। আবার এই সিমটমটাই ম্যানিকেও হয়। তাহলে পার্থক্যটা কি হবে? আগাগোড়া একটা মানুষ বেশ ভালো ছিল, ইদানিং দেখা যাচ্ছে মানুষটার মধ্যে একটা চেঞ্জ এসছে। সে আর আগের মতন যেন শান্তশিষ্ট নয়, সে নিজেকে একটা বিরাট কিছু মনে করছে, বলছে আমি সব পারি, আমার অনেক ক্ষমতা, ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু এটা ডিজিজ ডিসঅর্ডার, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, তখন কিন্তু এটা ম্যানিক। ছোটবেলা থেকেই যেন একটা কিছু, আমি সব বুঝি বেশি, ও আমার দরকার নেই, ও আমার কোনো ব্যাপার নেই। তাহলে পার্সোনালিটি বা পার্সোনালিটি ডিসঅর্ডার হলে সেটা একদম ছোট থেকে আস্তে 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 ডেভেলপ করে, আগে ছিল না, নতুন করে হঠাৎ করে ডেভেলপ করেছে। সেক্ষেত্রে আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কথা ভাবব। পার্সোনালিটি ডিসঅর্ডার অনেকগুলো আছে, বলাও আছে। আর এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেগুলো, সেগুলো আচমকা কিন্তু আসে না। একটা জমির উপরে তো একটা গাছ তৈরি হয়, সেরকম একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের থাকে, তার উপরে দেখা যাচ্ছে কতগুলো জিনিস এসছে। যেমন ক্রনিক পেন, ব্যথা ব্যথা ব্যথা, সারা জীবন ধরে খালি ব্যথা ব্যথা। দেখা যায় এদের মধ্যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, হিস্ট্রিওনিক বা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, যাদের আগাগোড়া সারা জীবন ব্যথা ব্যথা, শরীরের নানা জায়গায় বিভিন্ন ব্যথা। আবার এই ব্যথা, ক্রনিক ব্যথা, এটা কিন্তু আবার ডিপ্রেশনেরও একটা সিমটম হয়। ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের আছে, তাদের ভবিষ্যতে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, ডিপ্রেশন হতে পারে। আগে থেকেই একটা জমি তৈরি ছিল ডিপেন্ডেন্ট বা বর্ডারলাইন, সেই ব্যক্তির ডিপ্রেসিভ ডিসঅর্ডার হচ্ছে। আর একটা কথা, এইগুলো বিশেষভাবে আমাদের পড়লে আমাদের কাজের খুব সুবিধা হয়। অর্গাননে এমন অনেক কথা বলা আছে, আমরা অনেক সময় পড়ি, ভাবি আমরা সব বুঝে গেলাম, আদৌ আমরা কিছুই বুঝি না। কিন্তু কারণ হ্যানিম্যানের এক একটা কথাকে সাইকিয়াট্রির আলোকে বুঝতে পারলে তবে গিয়ে বোঝা যায়। হ্যানিম্যান একটা কথা লিখেছেন কমিটিতে, passionate peevish disposition gives an extraordinary predisposition to the development of Shora. Shora প্রসঙ্গে বলেছেন, passionate peevish disposition gives an extraordinary predisposition to the development of Shora. তাহলে যাদের ব্যক্তিত্বের মধ্যে এই ধরনের একটা হাইলি ইমোশনাল ব্যাপারটা থাকবে, তাদের মধ্যে সোরা ডেভেলপ করার একটা সাসেপ্টিবিলিটি থাকে। একটা উদাহরণ, হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এরা কিন্তু হাইলি ইমোশনাল হয়। তাহলে যখন আমি হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার করছি, তখন যদি আমি এই কমিটিজের এই কথাটাকে পড়ি, তবে কিন্তু আমি বোঝা যাবে। আদারওয়াইজ কিন্তু ওইটা বইয়ের কথা বইয়েই থাকে, বইয়ের কথা বইয়েই থাকে, আমাদের মাথায় কিন্তু নতুন কিছু আসবে না। কারণ হ্যানিম্যান যে একটা কথা, হ্যানিম্যান আমাদের চেয়ে প্রায় 1000 বছর এগিয়ে ছিলেন। তাঁর যে চিন্তার ধারা, তার সেই চিন্তার ধারা আমাদের মতন মিডিওক্রাটরা পড়েই ধরে নেব, প্র্যাকটিসের তোর ধারে কাছে নেই, ধরে নিতে পারি। তাহলে এটাকে ধরতে গেলে কি কোনদিন হওয়া যাবে না? যাবে। তার জন্যই কিন্তু সাইকোলজি, সাইকিয়াট্রির সাহায্য দরকার, তবে গিয়ে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এটা হয়।
তবে গিয়ে ইন্ডিভিজুয়ালাইজেশন হয়। তা নয়তো হ্যানিম্যানের কথা আমার মনে হয়েছে আমরা অনেকে ওই তোতা পাখির মতন পড়ে যাই, ততটুকু আমরা বুঝি, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল মেডিসিন given based on personality disorder but cure the disease how far? আচ্ছা, এটা দ্বিতীয় একটা প্রশ্ন ছিল। আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলছি, আমার মনে হয় এই ঘটনাটা শুনলে বোধহয় বোঝা যাবে যে পার্সোনালিটি ডিসঅর্ডারের ওপরে একটি ওষুধ সিলেক্ট করা হয়েছিল। তাতে কি হয়েছিল, 2006 সালে আমাদের একটা গ্রুপ, আমরা গিয়েছিলাম ওই বেড়াতে হিমালয় অঞ্চলে। আমার বন্ধু তরুণ, তার একজন অফিসের কলিগ, তিনিও সঙ্গে গিয়েছিলেন, তার সঙ্গে ছিল তার স্ত্রী আর একটা বাচ্চা ছেলে, বছর 5 হবে। দিল্লি থেকেই লক্ষ্য করা গেল যে এই স্বামী স্ত্রীর মধ্যে প্রায় খিটিমিটি বেড়ে যাচ্ছে। এই খিটিমিটি কিন্তু আর কমছে না প্রায়, এবং মুখ্য ইয়ে হচ্ছে ওই বাচ্চাটাকে নিয়ে যেন সমস্যা লেগে যাচ্ছে। বাচ্চাটা হয় খাচ্ছে না, বা এই সময় বাচ্চাটা জ্বরও ছিল। যাই হোক, বাচ্চাকে নিয়ে প্রায় ঝামেলা লেগে যাচ্ছে। চরম ঘটনা হলো, আমরা একদিন রাত্রেবেলা শুয়ে আছি, পরের দিন আমাদের আবার বেরোতে হবে। সন্ধ্যে থেকেই এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা খিটিমিটি চলছিল। আমরা তখন বোধহয় শুয়েছি, বোধহয় রাত 10টা হবে বোধহয়। সেই সময় এই হাজব্যান্ড আর সহ্য করতে পারলেন না, তিনি দমাদম মারতে শুরু করলেন তার স্ত্রীকে। আমরা না ভয়ে কাটা সবাই নিঃশব্দে চুপ করে মরার মতন ফিরে আছি। এখন কি হবে, এই মহিলা কি এখন সুইসাইড করবে, ঝাঁপ দেবে? কারণ এটা পাহাড়ি এলাকা, সারা রাত্রেও আমরা প্রায় ঘুমাইনি। এই যখন পরিস্থিতি, কিন্তু দেখলাম পরের দিন ওই বাচ্চাকে খাওয়ানো নিয়ে ঝামেলা লেগেছিল। পরের দিন দেখলাম সেই মহিলা কিন্তু মোটামুটি ম্যানেজ করে নিয়েছে। 2-3 দিন পরে দেখলাম সে হাসি ঠাট্টাও করছে। এই মহিলা, তার একটা ওই অ্যানাল ফিসার রয়েছে। তা আমার বন্ধু তরুণ, সে তখন তাকে বারবার রিকোয়েস্ট করছে যে যান আমাদের ওখানে ওই চিকিৎসা করতে আয়, তোর কোনো অসুবিধা হবে না, ইত্যাদি ইত্যাদি। তো সে প্রায় 6 মাস বলার পরে সে রাজি হয়েছে। যাই হোক, তো এবারে কেস টেকিং যাই হোক হয়েছে, কেস টেকিং তো হলো। কেস টেকিং এ যাই থাক, আমার কিন্তু মন পড়ে আছে সেই দিনকার সেই রাতের ঘটনা, 2006 সালে যেটা হয়েছিল। কেস টেকিং কি ছিল আজ আমার মনেও নেই, আমি বিন্দু বিষয় তো পড়িও নি, কারণ আমার মনে হয়েছিল ওই গল্পটা বাদ দিয়ে এখানে প্রেসক্রিপশন করে কোনো লাভ হয় না। আমি তাকে ভেরেক্ট্রাম প্রেসক্রিপশন করি। ভেরেক্ট্রাম প্রায় টানা 6 মাস খাওয়া হয়েছে। মাসখানেক আগে এই পেশেন্ট বলল আমি খুব ভালো আছি। তখন আমি আমার বন্ধু তরুণকে বললাম, তরুণ দেখো তো, খোঁজ নাও তো, ভালো থাকাটা কিরকম, শারীরিক ভালো থাকা না পারিবারিক ভালো থাকা? তরুণ উত্তর 1 সপ্তাহ পরে খবর নিয়ে বলল, ভাই 50% উন্নতি হয়েছে বাড়িতে। কিরকম? আগেও কোনো কথা শুনতেই চাইতো না, কথায় কথায় ঝগড়া রাগা রাগি, একবারে সে উদ্যম অবস্থা। ভেরেক্ট্রাম খাওয়ার পরে দেখা যাচ্ছে এখন সে রিজনেবল হয়েছে, সে একটা কথা শুনতে চায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভেবে দেখছি, বা যাই হোক, কোনো সময় হয়তো শুনলো বা শুনলো না, কিন্তু আগে এটা কিছুতেই করা সম্ভব ছিল না। তাহলে এই ভেরেক্ট্রাম শুধু যে তার অ্যানাল ফিসার সারিয়েছে তাই কি? 50% চেঞ্জ হয়েছে, এখনো ভবিষ্যতে আমাদের অপেক্ষা করতে হবে। এবং এই পেশেন্ট কিন্তু একটি এই হিস্ট্রিওনিক এবং নার্সিসিস্টিক, কারণ সে যখন মানে তার মেকআপ, তার এই যে এক্সট্রাঅর্ডিনারি মেকআপটা মানে চোখে লাগার মতন, এবং সেইটাকে বাদ দিয়ে যদি আমরা খালি ওই কথায় কথায় অ্যানাল ফিসারের প্রেসক্রিপশন করি, তাহলে কিন্তু আমরা একটা বিরাট ভুল করবো। ও কিন্তু মেকআপ দিয়ে বুঝিয়ে দিচ্ছে ওর মধ্যে যে এই ব্যাপারটা আছে, ওইটা বাদ দিয়ে অ্যানাল ফিসারের সিমটম, এইখানে কিন্তু আমাদের ব্যস্ততা হয়ে যায়। এই পেশেন্ট কিন্তু 50% ভালো আছে। তাহলে
এই যে ওষুধগুলো আছে, প্লাটিনা হোক বা অন্যান্য ওষুধগুলো হোক, এগুলো মানুষের মধ্যে পরিবর্তন আনতে পারে। এবং সেইটাই আমাদের খুঁজে দেখা দরকার, যে যেখানে এরকম একটা পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, ওইটা বাদ দিয়ে আমি তার লোকাল সিমটমগুলো খুঁজছি। অনেক সময় এরকম হয়, আমরা বলতে শুনেছি, আমার এক বন্ধু ডাক্তার বলে যে রুগী এসে কত দরকারি কেঁদে ফেলছে, আরে রাখো তোমার তোমার পেটের কথাটা বল। ও কেঁদে বোঝাচ্ছে, কোথায় আমি সেই সিমটমটাকে গুরুত্ব দেবো? আরে রাখো তোমার পেটের যে অম্বল গ্যাসটা বলো। এই কিন্তু ভুলের জায়গা। যেটা দরকার সেটা কিন্তু সে আমাকে এক্সপোজ করে বলে দিচ্ছে। তৃতীয় কেসটা হচ্ছে, তৃতীয় প্রশ্নটা, which one will be given most important in a case to select a medicine? Disposition, causation, symptom, stress, miasmatic background. 5টা প্রশ্ন আছে। তাহলে কোনটাকে আমরা বেশি গুরুত্ব দেব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনটাকে আমরা গুরুত্ব দেব বেশি। এখানে দেখুন, এখানে যে প্রশ্নটা আছে না, প্রশ্নের মধ্যেও কিন্তু এটাকে আরেকটু শর্ট করে দেওয়া যায়। ডিসপোজিশন একটা আছে, কজেশন আর স্ট্রেস, সিমটম, মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড, কোনোটাই আলাদা আলাদা নয়, কিন্তু একটা আরেকটার সঙ্গে কিন্তু জড়িত। কজেশন, স্ট্রেসটাই যদি কজেশন হয়, অনেক ক্ষেত্রেই সকাল থেকে যে শুনছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্রেসটাই কজেশন। তাহলে স্ট্রেসটাকে যদি আমি কজ করি, হয় হ্যাঁ, কেউ হয়তো একটা কিছু বিষাক্ত খেয়ে ফেলেছে, ওখানে সেটা কর। কেউ হয়তো বেশি ভিজেছে, সেখানে সেটা কর। কিন্তু অনেক ক্ষেত্রে যেখানে হ্যানিম্যান বলছে ম্যাক্সিমামটাই হয় সোরা, আর সেখানে স্ট্রেসটাই কজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আদার কজ থাকতে পারে, যদি থাকে সেটাকেও খোঁজ নিতে হবে। যেমন কারোর ভ্যাকসিন নেওয়ার পর থেকে প্রবলেম, কারোর টাইফয়েডের পর থেকে প্রবলেম, ওটাও কজ। কিন্তু এই স্ট্রেসটা কজ, এইটাকে যেন আমরা না ভুলি। অনেক ক্ষেত্রে এই স্ট্রেসটাকে না ধরতে পেরে আমরা এদিক ওদিক প্রেসক্রিপশন নিয়ে চলে যাই, তাতে আমাদের ক্ষতি হয়। এবারে স্ট্রেস এটা যদি কজ হয়, তাহলে এখানে আমি একটা কেস বলবো। মিসেস সিনহা, 70 বছর বয়স, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। এখানে তার ছেলে আজকে হাজির আছেন, তার ছেলে হোমিওপ্যাথি চিকিৎসা করেন। আমি এই কেসটি দেখি 31/12, গত বছর 31 ডিসেম্বর কেসটি আমি দেখি। তাহলে 6 মাস আগে থেকে সিমটম শুরু হয়েছে। লেফট ব্রেস্টে কার্সিনোমা, এখানে যা সিমটম ছিল, কোল্ড অ্যাপ্লিকেশনের রিলিফ, বার্নিং পেন ইত্যাদি ইত্যাদি। ওজন কমে গেছে, তখন ওজন ছিল 47 কেজি। এই পেশেন্টকে আমি বোধহয় দ্বিতীয়বার দেখেছি, তৃতীয়বার বোধহয় আমি দেখিনি গত 6 মাসের মধ্যে। বাকিটা শুধু ফোনে চিকিৎসা হয়েছে, কিন্তু যেটুকু বলার মানে এর মধ্যেও দেখা উচিত ছিল, দেখা সম্ভব হয়নি। এইখানে পেশেন্টের যে সিমটোমেটোলজি, তাতে ওই ডিজায়ার, অ্যাবর্শন ইত্যাদি ইত্যাদি যদি বলেন, তাহলে বলা যাবে যে টক খেতে ভালোবাসে, বেশি ঝাল খেতে ভালোবাসে, মিষ্টি খেতে চায় না, দুধ খেতে চায় না, ব্যথার জন্য, তখন ব্যথার জন্য ঘুম হচ্ছিল না, চট করে রেগে যান, সিম্প্যাথেটিক, সাইলেন্ট গ্রিপ আছে, উইপিং, ফরগেটফুল, আচ্ছা, answers about her complaint, mortification, mental stress last 3 years, industrial। এইগুলো আমি সিমটম নিয়েছিলাম, প্রেশার নর্মাল ছিল। এই পেশেন্ট লেফট ব্রেস্টে হয়েছে। প্রথমতই আমাদের মনে পড়ে যাবে তাহলে লেফট ব্রেস্টে যেই ওষুধগুলো সেইগুলো স্বভাবতই। এখানে একটা কথা আমার বলার আছে, আরো একটা ইন্ট্রোডাকশন না দিলে হচ্ছে না। কয়েক বছর আগে আমি আরেকজন হোমিওপ্যাথের স্ত্রীর ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, চিকিৎসা করেছিলাম। সে পেশেন্টকে বাঁচানো যায়নি।
সেই ডাক্তারবাবু আফসোস করে বলেছিলেন, আপনি চিকিৎসা করলেন কিন্তু সেই রুগী কিন্তু বাঁচলো না। তার খুব আফসোস ছিল। আফসোস আমার কিছু কম ছিল না, সেই ডাক্তারবাবু মনে রাখুন বা না রাখুন, আমি কিন্তু আজও সেটা ভাবি এবং সেটা ভাবার পেছনে আমাকে অনেক খাটতে হয়েছে। কেন কেন সেটা আমি পারিনি। হ্যাঁ, আমি অনেক দেরিতে পেয়েছি, কিন্তু আমার স্বীকার করতে বাধা নেই, একটা কথা একটা উত্তর আমার জানা ছিল না। কিসের উত্তর? এতক্ষণ যে শুনলেন ইমোশন অমুক তমুক, আচ্ছা ক্যান্সারের পেছনে ইমোশনের কোনো ভূমিকা আছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ক্যান্সারের পেছনে ইমোশনের ভূমিকা আছে কি নেই, এই কেসটা তার কিছুটা হদিশ দেবে বলে আমার মনে হয়। বই খুললে কিন্তু বইয়ে কোনো হদিশ নেই। বইয়ে নানা রকম তথ্য প্রমাণ ইত্যাদি ইত্যাদি দিয়েছে। কি কি দিয়েছে সে আপনারা জানেন আমাকে ভালো। আমি কিন্তু এক মনে খুঁজে চলেছি, সেই পেশেন্ট সারেনি। এরপরেও আরো কয়েকজন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, তারাও কেউ সারেনি। এই পেশেন্ট সেরে যায়নি, কিন্তু এর কিছু ডেভেলপমেন্ট আমার মনে হয় এইটা বললে বোধহয় আমরা নতুন করে ভাববো।